সেকেন্ড টার্মিনাল পরীক্ষা সামনেই চলে এসছে। আগস্ট মাসেই সেকেন্ড টার্মের পরীক্ষা হবে। তার আগে ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের জন্য আমি আমার পরিবেশের বইটির যে সিলেবাসটি আছে সেকেন্ড টার্মের জন্য, তার উপর একটা মডেল কোশ্চেন অর্থাৎ একটা সাজেশন আমি এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত করব। এই যে প্রশ্নগুলি আমি এখানে দেব সেই প্রশ্নের উত্তরগুলিও আমি আমার এই ভিডিওতে দিয়ে দেব। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো একটু মন দিয়ে পড়ে যেও, তাহলেই দেখবে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা ভালো হবে। আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে দেব, উত্তরগুলো যতটা সম্ভব বোর্ডে লিখে দেব। এসো তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কালভার্ট কি? কালভার্ট গ্রামে প্রায় দেখতে পাওয়া যায়। একটা কোনো রাস্তা, চওড়া রাস্তা আছে, যদি কোনো নালা, জলের নালা যদি সেই রাস্তার উপর দিয়ে পাস করে, সেই জায়গাতে একটা ঢালাই পোল লাগিয়ে দেওয়া হয়, তারপর তার উপরে রাস্তা বানিয়ে দেওয়া হয়। ওই যে ঢালাই পোল লাগানো হলো, ওটাকেই বলবো কালভার্ট। জমির ঢাল কোন দিকে বুঝবে কি করে? জল যেদিকে গড়িয়ে যায় সেই দিকেই জমির ঢাল, আর জলের গতি দেখেই বুঝে নেব ঢাল কোন দিকে। দামোদর নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? দামোদর নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এটা লিখে দিই, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। দামোদর নদী কোন নদীতে মিশেছে? দামোদর নদী গঙ্গা নদীতে মিশেছে। সেখানে ওই নদীর নাম কি? গঙ্গা নদীর আর এক নাম কি? গঙ্গা নদীর আর এক নাম কি? ভাগীরথী, হুগলি। প্রবাহ অনুযায়ী পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিকে? উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে। কোন কোন নদী উত্তর থেকে দক্ষিণে, আবার কোন কোন নদী পশ্চিম থেকে পূর্বে। পশ্চিমবঙ্গের মালভূমির মাটি কিরকম? শক্ত, কাঁকুরে ও লাল, অনুর্বর। শক্ত, কাঁকুরে, লাল, অনুর্বর। শক্ত, কাঁকুরে, লাল ও অনুর্বর। পশ্চিমবঙ্গের কোথায় লাল মাটি দেখা যায়? সমগ্র পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, এইগুলোর পশ্চিম অংশটাই।
মুন্ডেশ্বরী নদী কোন নদীতে মিশেছে? মুন্ডেশ্বরী নদী রূপনারায়ণে মিশেছে। নামটা কি? রূপনারায়ণ। রূপনারায়ণ কোথায় কার সাথে মিশেছে? রূপনারায়ণ মিশেছে গেঁওখালিতে। হুগলির সাথে। হুগলি নদীতে। হুগলি নদীতে মিশেছে। কোন কোন নদীর মিলিত প্রবাহ হলদি নদী? কেলেঘাই, কেলেঘাই ও কংসাবতী। কংসাবতী। হলদি নদী কোথায় হুগলি নদীতে মিশেছে? হলদিয়াতে। হলদিয়াতে। বীরভূম জেলার দুটি নদীর নাম লেখো। একটা হচ্ছে ময়ূরাক্ষী ও অজয়। অজয় নদ। রাঢ় অঞ্চলের মাটি কি ধরনের? অধিকাংশ রাঢ় অঞ্চলের মাটি লাল, অনুর্বর, কাঁকুড়ে ও শক্ত। রাঢ় অঞ্চলের বনভূমিতে কি কি গাছ দেখতে পাওয়া যায়? রাঢ় অঞ্চলের বনভূমিতে শাল, সেগুন, মেহগনি, আকাশমণি, ইউক্যালিপটাস, পলাশ, এইসব গাছগুলো দেখতে পাওয়া যায়। শিশু। নিত্যবহ নদী কাকে বলে? মানে বয়ে যায়, নিত্য মানে সব দিন। যে নদীতে সারা বছরই জল প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে। একটা নিত্যবহ নদীর নাম বলো, যদি এরকম প্রশ্ন দেওয়া হয় তাহলে অবশ্যই বলে দেবে গঙ্গা নদী নিত্যবহ নদী। দেখবে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে, সারা বছর জল প্রবাহিত হয়। পর্বতের মাথায় বরফ জমে কেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। পর্বত অনেক উঁচু হয়, আর তোমরা কি জানো, যত উপরে ওঠা যায় ততই ঠান্ডা হয়। সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে উপর দিয়ে উঠতে থাকে। যত উপরে উঠে তত উপরের বায়ুকে গরম করে। তোমরা যে দার্জিলিং যাও, দার্জিলিংটা কোথায়? পর্বতের উপরে অবস্থিত, হিমালয় পর্বতের উপরে। কারণ পর্বতের উপরে দার্জিলিং অবস্থিত বলে সেখানে উচ্চতা বেশি। যত উচ্চতা বেশি হবে তত সেখানে ঠান্ডা বেশি হবে, আরো বেশি হিমাঙ্কের নিচে নেমে যাবে। হিমাঙ্ক মানে যে উষ্ণতায় জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়, তখনই সেখানে বরফ জমবে। আর একটা জিনিস, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকবে। সেই জন্য পর্বতের উপরে বরফ জমে। নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়? দেখো, পর্বত থেকে যে নদীগুলো উৎপন্ন হয়, পর্বতের ঝর্ণা থেকে যে নদীগুলো উৎপন্ন হয়, সেখানে ঝর্ণার সাথে সাথে পর্বতের মাথায় যে বরফ জমে থাকে সেই বরফও গলতে থাকে গ্রীষ্মকালে। ফলে সেই বরফ গলা জলটা নদীতে এসে পড়ে, তখন সেইখানে সেই নদীতে সারা বছরই জল থাকবে। কারণ নদীটায় বরফ গলা জল আসছে গ্রীষ্মকালে, আবার বর্ষাকালে বৃষ্টির জল আসছে, এছাড়া অন্যান্য সময়ে ঝর্ণার জলটা আসছে, ফলে সারা বছরই এখানে জল থাকে। একটি নিত্যবহ নদীর নাম লেখো। ওই যে বললাম গঙ্গা একটি নিত্যবহ নদী। তিস্তা নদী কোথায় দেখতে পাওয়া যায়? জলপাইগুড়ি জেলায়।
জলপাইগুড়ি জেলায় গঙ্গা নদীর উৎপন্ন হয়েছে। কোথায় গঙ্গা নদী উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। গঙ্গা নদী কোথায় দুভাগে ভাগ হয়েছে? গঙ্গা নদী মুর্শিদাবাদ জেলায় দুভাগে ভাগ হয়েছে। একটা ভাগ বাংলাদেশে চলে গেছে পদ্মা নাম ধারণ করে, তারপর পড়েছে বঙ্গোপসাগরে। আর একটা ভাগ হুগলি নাম ধারণ করে পশ্চিমবঙ্গের বাকি নিম্ন অংশের দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার বদ্বীপ পর্যন্ত গঙ্গার ধারাটির নাম কি? গঙ্গার ধারাটির নাম হলো ভাগীরথী। পরের প্রশ্ন, নবদ্বীপ থেকে গঙ্গা নদীর নাম কি হয়েছে? নবদ্বীপ থেকে গঙ্গা নদীর নাম হয়েছে হুগলি। হুগলি। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল কোথায় গড়ে উঠেছে? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল গড়ে উঠেছে ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে। তাহলে কি কি হলো? ভাগীরথী, ভাগীরথী ও পদ্মা। পদ্মা এই দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলে। এরপরে দেখো আমি একটা নতুন শুরু করছি, সেটা হচ্ছে স্মরণীয় যারা। তোমরা দেখবে চ্যাপ্টারটা শুরু হচ্ছে স্মরণীয় যারা দিয়ে। তো এইখানে যেগুলো ইম্পর্টেন্ট তার কিছু অংশ আমি এই পর্বে বলবো, বাকিগুলো পরের পর্বে বলবো। কলকাতা জোড়াসাঁকোয় কার বাড়ি? আমরা জানি কলকাতা জোড়াসাঁকোয় রবি ঠাকুরের বাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সঙ্গীতটি কার লেখা? কে লিখেছেন? সঙ্গীতটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবে লিখেছেন? 1905 খ্রিস্টাব্দে। আবার দেখো এখানে এই প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতও লিখেছেন, জনগণ মন অধিনায়ক জয় হে। এটাও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো দেশেরই জাতীয় সঙ্গীত লিখেছেন, এটা কিন্তু মনে রাখবে। বাংলা ভাগ করার সিদ্ধান্ত কারা কবে নিয়েছিলেন? বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কবে নিয়েছিলেন? 1905 সালে। 1905 সালে। এর প্রতিবাদে কি আন্দোলন শুরু হয়েছিল? বাংলা ভাগ করার সিদ্ধান্তের প্রতিবাদে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনটার নাম কি? বঙ্গভঙ্গ আন্দোলন। বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। চন্দ্রকেতুগড় কোথায় পাওয়া গেছে? চন্দ্রকেতুগড় পাওয়া গেছে উত্তর 24 পরগনায়। বেতুয়াডুয়ারি কোথায় অবস্থিত? বেতুয়াডুয়ারি নদিয়া জেলায় অবস্থিত। কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত পক্ষীরালয় আছে। আর কি আছে? কৃত্রিম বনভূমি।
এই বনে কি কি গাছ পাওয়া যাবে? এই বনে ইউক্যালিপটাস, আকাশমণি, কৃষ্ণচূড়া, কদম, শাল, সেগুন, শিশু, মেহগনি, এই সমস্ত গাছ এখানে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকে এই পর্বে আমি তোমাদের এই প্রশ্নগুলি দিলাম। প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো। এখন থেকেই সামনে আগস্টে তোমাদের পরীক্ষা। বাকি প্রশ্ন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করতে হবে না। আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, তাহলেই তোমরা সব প্রশ্নগুলি পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।